নমস্কার, সংবাদ পড়ছি মিতা গোস্বামী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, বিলম্বিত নিবন্ধনকে আরো কঠোর করতে সংসদে পাস জন্ম ও মৃত্যু নিবন্ধন বিল। ধর্মীয় রীতি মেনে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী কের পূজা। সন্ত রবি দাসের জন্মবার্ষিকী উপলক্ষে যজ্ঞানুষ্ঠানে মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ভবনে অ্যাট হোম অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যের 4 বিশিষ্ট ব্যক্তি। কৃষকদেরকে উৎসাহিত করতে ধান রোপণ কর্মসূচিতে কৃষিমন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। বিলম্বিত নিবন্ধনকে আরো কঠোর করতে সংসদে আজ পাশ হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, বিলম্বিত নিবন্ধনের বিধানগুলোকে আরো কঠোর করতে এবং জন্ম ও মৃত্যুর ঘটনা সময় মতো জানানোর জন্য উৎসাহিত করতে নতুন বিলটি আনা হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন যে সারা দেশে প্রায় 3.5 লক্ষ নিবন্ধন ইউনিট চালু রয়েছে। তিনি বলেন, দেশে জন্ম নিবন্ধন যা 2014 সালে প্রায় 88.8% ছিল, তা 2024 সালে বেড়ে 99% বেশি হয়েছে। একইভাবে মৃত্যু নিবন্ধন যা প্রায় 72.5% ছিল, তা এখন বেড়ে 99.4% হয়েছে। কংগ্রেসের ফুলদেবী নেতাম, টিএমসি এর মারমোটা ঠাকুর, বিআরএস এর রবিচন্দ্র ভাদি রাজু এবং এআইএডিএমকে এর এম ধনপাল সহ আরও অনেকে এই আলোচনায় অংশ নেন। বিলটি পাশ হওয়ার পর রাজ্যসভা আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হয়। The registration of births and deaths amendment bill as passed by Lok Sabha 2026 be taken into consideration. Those in favor will please say aye. Those against will please say no. I think the ayes have it. I think the ayes have it. The ayes have it. The ayes have it. আজ রাজ্যের ঐতিহ্যবাহী কের পুজো। খার্চি পূজার ঠিক 14 দিন বা 2 সপ্তাহ পর এই পুজো অনুষ্ঠিত হয়। রাজন্য আমল থেকে শুরু হওয়া এই উৎসব মূলত রাজ্যের মানুষের মঙ্গল, শান্তি এবং প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য অনুষ্ঠিত হয়ে আসছে। একটি প্রতিবেদন। ত্রিপুরার অন্যতম প্রাচীন রাজকীয় ঐতিহ্য কের পুজো আজ প্রথা ও রীতি মেনে অনুষ্ঠিত হয়েছে। খার্চি পুজোর ঠিক 14 দিন পর পালিত এই পুজোর মূল উদ্দেশ্য রাজ্য ও রাজ্যবাসীর শান্তি, সমৃদ্ধি এবং অশুভ শক্তি, মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা কামনা। পঞ্চদশ শতাব্দীতে মাণিক্য রাজাদের আমলে কের পুজোর সূচনা হয়। 1949 সালে ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরও তৎকালীন চুক্তি অনুযায়ী আজও এই পুজোর সমস্ত ব্যয়ভার বহন করে রাজ্য সরকার। উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন নির্ধারিত গণ্ডির মধ্যে প্রাচীন নিয়ম মেনে আজ সম্পন্ন হয় পূজার আনুষ্ঠানিকতা। প্রথা অনুযায়ী গণ্ডির বাইরে থেকেই পূজা প্রত্যক্ষ করেন ভক্তরা। পূজা উপলক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, রাজ্য বিজেপির সভাপতি ও বিধায়ক অভিষেক দেবরায়, বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, কের পুজো মূলত বাস্তু পুজো। রাজ্যবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করা হয়। তিনি কের পুজো উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন। মেইন হচ্ছে এটা বাস্তু পূজা। বাস্তু পূজা উপলক্ষে কের মানেই বাস্তু পূজা হিসাবে একটা গণ্ডি দেওয়া, এবং মেইন যে উদ্দেশ্য রাজন্য আমল থেকে এটা হতো, তার যে উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের যেন যে কোনো মহামারী হোক বা যে কোনো রোগ শোক হোক, বন্যা হোক বা যে কোনো ডিজাস্টার হোক, তার থেকে বাঁচার জন্যই এই পুজো হয়ে আসছে। রাজ্য বিজেপির সভাপতি অভিষেক দেবরায় বলেন, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার প্রার্থনাই কের পুজোর মূল তাৎপর্য। এই ঐতিহ্য ত্রিপুরার সংস্কৃতি ও বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ। মূলত অশুভ শক্তি যেন বাড়ি ঘরে প্রবেশ না করতে পারে, তাহলে বাড়ির বাউন্ডারির পূজা। মূলত এটা বাস্তু যে বিষয় আছে, বাস্তু দেবতা তারই পূজা।
তো এখানে কোনো অশুভ শক্তি কারোর জন্য কোনো অমঙ্গল না হয় তার জন্য এই পূজা সাধারণত আমরা করে থাকি। বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা জানান, শুধু রাজনীতি নয়, রাজ্যের বিভিন্ন গ্রাম ও পাহাড়ি এলাকাতেও একই সঙ্গে কের পুজো অনুষ্ঠিত হচ্ছে। সর্বত্রই রাজ্যবাসীর মঙ্গল ও শান্তি কামনা করা হচ্ছে। বিশেষ করে আমাদের রাজন্যামালে রাজবাড়ি বা নিজের যে বাসস্থান সেটাকে সুরক্ষিত করার জন্য, অবশ্য অশুভ শক্তির কাছ থেকে রক্ষা করার জন্য আমরা বিশেষ করে কের পূজা তথা আমরা বাংলাতে বাস্তু দেবতা যাকে আমরা বলি, এই বাস্তু দেবতার পূজা হয়। সেখানে প্রচলিত আমাদের গ্রাম পাহাড়েও, শুধু আগরতলা নয়, গ্রাম পাহাড়েও আজকের দিনে প্রত্যেকটা গ্রামের যারা আমাদের প্রবীণ নাগরিকরা, বরিষ্ঠ ব্যক্তিরা এই কের পূজা করে থাকে। কের পুজোর ইতিহাস, তাৎপর্য এবং প্রাচীন রীতিনীতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পূজার দায়িত্বে থাকা পুরোহিতরা। এটা রাজ আমলের পুজো। খাচ্চি পূজার শুক্লা অষ্টমীতে খাচ্চি পূজা শুরু হয় আষাঢ় মাসে, তারপর 7 দিন পর এই কের পূজাটা হয়। এই কের পুজো, খাচ্চি পুজো 14 দেবতা আর কের মহারাজাদের কুলদেবতার পুজো। এটা কালকে থেকে শুরু হয়েছে রাত 10টায়। আজকে পুজো হবে, বিকেলবেলা ওখানে পুজো হবে বটগাছতলায়, কাল ভোর 5টায় ছেড়ে দেবে কের। কের পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ত্রিপুরার রাজকীয় ঐতিহ্য, জনজাতি সংস্কৃতি এবং লোকবিশ্বাসের এক অনন্য নিদর্শন। যুগের পরিবর্তনের সঙ্গে অনেক কিছু বদলালেও শতাব্দী প্রাচীন এই উৎসব আজও একই নিষ্ঠা ও প্রথা মেনে পালন করা হচ্ছে। প্রণব শীলের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। সন্ত শিরোমণি রবিদাস মহারাজের 650তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির রামনগর মণ্ডলের উদ্যোগে আজ আগরতলার আখাউড়া রোড স্থিত রামকৃষ্ণ শারদেশ্বরী মঠে এক যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যরা। রাজ্যের শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনা করে যজ্ঞে আহুতি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা সন্ত রবিদাসের আদর্শ অনুসরণ করে সাম্য, সম্প্রীতি ও মানব সেবার চেতনাকে সমাজে আরও সুদৃঢ় করার আহ্বান জানান। যিনি এই সামাজিক ন্যায়ের জন্য এবং যিনি এই জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে যেভাবে কাজ করেছেন, একজন সমাজ সংস্কারক হিসেবে, কবি হিসাবে এবং আধ্যাত্মিক দিক দিয়ে এত উন্নত মানের একজন ব্যক্তি ছিলেন, যার সম্পর্কে আমরা অনেকে জানি না। তো উনাকে জানা, এবং মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন অতীতকে আমরা ভুললে চলবে না, আমরা বিরাসত বি চাই এবং উন্নতিও চাই, মডার্নাইজেশনও চাই। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ বর্দোয়ালি স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, শিক্ষার পরিবেশ, অবকাঠামো এবং শিক্ষার্থীদের জন্য উপলব্ধ সুযোগ সুবিধা খতিয়ে দেখেন। তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত পরিবেশ গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সে সময় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক বিশাল কুমার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অনেক স্মার্ট ক্লাস চলে এসছে, এইভাবে করে এটা সুন্দর একটা স্কুল, আপনি মডেল স্কুল বানান। এটাকে একবার করার পর দরকার যদি প্রয়োজন হয় তাহলে এজেন্সি লাগান, এজেন্সি দিয়ে এটাকে একটা বানিয়ে আমাকে দিন। এই মডেল স্কুলকে দেখে অন্যান্য স্কুলগুলো সেভাবে করবেন। আমি সেটাই বললাম, পড়াশোনা তো আছে, পড়াশোনার সাথে সাথে সুন্দরতার বিষয় রয়েছে, একটা পরিবেশের বিষয় আছে। এখানে যেমন প্রধান শিক্ষিকা যিনি আছেন উনি বলেছেন যে প্রেয়ারের সময় বাচ্চাদের রৌদ্র লাগে, এবং এগুলো তো এখন সুন্দর ট্রান্সপারেন্ট শীট লাগে, এগুলো আরামসে করা যায়, এগুলো করে দেবো। পাশাপাশি টিচারদেরকে নিয়েও, আমি ফুল টিচার্স নিয়েও বলবো যে আপনারাও কিছু পরিশ্রম করতে হবে। স্টুডেন্টদেরকেও আমরা স্বচ্ছ ভারত অভিযান মাননীয় প্রধানমন্ত্রী যে করেছেন, স্কুলকে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য তাদেরকেও লাগানো যায়, এরকম না যে তাদের ভালোর জন্য।
প্রয়াত হয়েছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল জ্ঞানদেও যশবন্ত রাও পাতিল তথা DY পাতিল। 2009 সালের 27 নভেম্বর থেকে 2013 সালের 21 মার্চ পর্যন্ত ত্রিপুরার রাজ্যপাল ছিলেন তিনি একাধারে একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং রাজনীতিক ছিলেন। পরবর্তীতে তিনি বিহারের রাজ্যপাল এবং পশ্চিমবঙ্গের অতিরিক্ত রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের প্রাক্তন রাজ্যপালের প্রয়াণে শোক ব্যক্ত করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর। একজন দূরদর্শী প্রতিষ্ঠান নির্মাতা, জনহিতৈষী এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসেবায় তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 15 আগস্ট রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অ্যাট হোম অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ত্রিপুরার 4 জন বিশিষ্ট ব্যক্তি। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক জিমন্যাস্ট দীপা কর্মকার, ধরতি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযানের প্রতিনিধি হিসেবে ধলাই জেলার দিবা মোহন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে আলোচিত উত্তর ত্রিপুরার জম্পুই হিলের মারিয়া লাল নেইহলুই এবং উত্তর ত্রিপুরার কদমতলার ভাইব্রেন্ট ভিলেজের প্রতিনিধি মিহির রঞ্জন নাথ। রাষ্ট্রপতি ভবনের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তারা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। একই সঙ্গে এই সম্মান প্রদানের জন্য রাষ্ট্রপতি ভবন এবং কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আমন্ত্রিত 4 জন। देखिए, सबसे पहले मैं थैंक यू करना चाहती हूँ कि मुझे इनवाइट करने के लिए मैं बहुत बहुत थैंक यू। बट मैं बहुत ज़्यादा एक्साइटेड हूँ क्योंकि पहली बार मुझे जब मिला इनवाइट, पहली बार मुझे इस बार मिला और जैसे मैंने देखा तो देखिए मुझे बहुत अच्छा लगा और मैं बहुत एक्साइटेड और मैं बहुत ज़्यादा ही मतलब अभी नर्वस भी हूँ कि क्योंकि ये फर्स्ट इनविटेशन है। अब वहाँ पे बहुत प्रेसिडेंट मैडम और बहुत सारे हाई डिग्निटीज लोग रहेंगे 15 अगस्त के, तो देखते हैं वहाँ पे जाके क्या क्या हो सकते देख के, मतलब कुछ सीख के आएंगे वहाँ से कैसे और अपने हर एक चीज़ को डेवलप करना है। Hello, I am Maria Lal Nehlui from Wanghmun Zampui Hills, North Tripura. I am truly honored and humbled to receive the invitation to attend the at-home reception hosted by the Honorable President of India on the occasions of the 79th Independence Day 2026. I sincerely express my heartfelt gratitude for this prestigious opportunity. It is a privilege that I will always cherish, and I am proud to represent my community and my state Tripura on this special occasion. मुझे इस साल 80वां स्वतंत्रता दिवस के मौके पर महामहिम राष्ट्रपति द्वारा आमंत्रित करने के लिए मैं तहे दिल से भारत सरकार और महामहिम राष्ट्रपति जी को आभार व्यक्त करता हूँ। ये मेरे लिए बहुत बड़ा एक मुहूर्त होगा और मैं उधर जाने का ये मौका मिला, इसलिए मेरा ये सौभाग्य है। मैं गवर्नमेंट ऑफ इंडिया को और महामहिम राष्ट्रपति जी को तहे दिल से आभार व्यक्त करता हूँ। 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত রাষ্ট্র হিসেবে গড়ার জন্য দেশবাসীর প্রতি সংকল্প রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নলছড়কেও সব দিক থেকে বিকশিত করতে হবে। শিক্ষা ছাড়া নলছড়ের এই বিকাশ বা উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বললেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। আজ নলছড়ের দুর্লভ নারায়ণ কমিউনিটি হলে নিজস্ব উদ্যোগে 2026 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এই অনুষ্ঠানে জন্মভূমির গর্ব নামের সম্মাননা প্রদান করা হয় নলছড়েরই কয়েকজন কৃতি সন্তানকে। চিকিৎসক, প্রকৌশলী ও প্রশাসনের উচ্চ পদে থাকা এই কৃতিরা নিজেদের জীবনের অভিজ্ঞতার পাশাপাশি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ তুলে ধরেন উপস্থিত ছাত্র যুবদের সামনে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস সহ বিশিষ্টরা। আমাদের প্রধানমন্ত্রী আমাদের সবার সামনে লক্ষ্যমাত্রা রেখেছেন 2047 সালের মধ্যে আমাদের ভারতবর্ষকে বিকশিত রাষ্ট্র হিসাবে গড়ে তোলা, সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে গড়ে তোলা, শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তোলা। সেটা শুধুমাত্র পরিকাঠামোগত নয়, সেটা শুধুমাত্র অর্থনৈতিক ভিত্তিতে নয়, সেটা শুধুমাত্র সামরিক ভিত্তিতে নয়, পরিকাঠামোগত, অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, বিজ্ঞান, প্রযুক্তি সমস্ত দিক থেকে যাতে আমাদের ভারতবর্ষ বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে অলঙ্কৃত হয় তার জন্য লক্ষ্যমাত্রা রেখেছে।
গোমতী জেলার কিল্লা ব্লকের কোয়াইমোড়া ইন্দ্রবাসী পাড়া সিংলুন বাড়ি সহ একাধিক এলাকার রাস্তাঘাট আজ পরিদর্শন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। তিনি ওইসব এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। দুর্গম এলাকাগুলির যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে বলে জানান অধ্যক্ষ রামপদ জমাতিয়া। সাধারণ মানুষদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী নতুন রাস্তা নির্মাণ ও পুরনো রাস্তাগুলির সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। পরিদর্শনকালে ছিলেন কিল্লা আরডি ব্লকের ভিডিও মনোরঞ্জন দেববর্মা, বিশিষ্ট সমাজসেবক অমর জামাতিয়া এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। ওইখানে গড়ি একাডেমি একটা স্কুল আছে, আমাদের জমাতে হাতে পরিচালিত জেনারেল স্কুল। ওই পর্যন্ত আরেকটি রাস্তা এখানে আবার করানোর জন্য এখন আমার সঙ্গে আছেন এলাকার কিল্লা ব্লকের ভিডিও মনোরঞ্জন দেববর্মাজি, সিডিপুর সাহেব আছেন আমাদের এলাকাতে। এদিকে মানে গণগণের সেন্টারগুলি ঠিক মতো চলছে কিনা এগুলি বিষয়টি দেখছি হাতে। আমাদের এলাকাতে সুশাসন যেটা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যাতে পৌঁছে দিতে পারি তার জন্যই আজকের এই ভিজিট। অন্নদাতা কৃষকদেরকে উৎসাহিত করতে আজ মোহনপুরের গজারিয়া গ্রামে কৃষি দপ্তরের আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ধান রোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, উন্নত বীজ এবং উন্নত পদ্ধতিতে ধান চাষ কৃষকদেরকে সোনা ফরিয়ে দিতে পারে। তিনি আরও বলেন, আমাদের খাদ্যের মূল কারিগর এই কৃষকরাই। তাদের পাশে দাঁড়ানো, তাদের পরিশ্রমকে সম্মান জানানো এবং আমাদের সকলের কর্তব্য বলে তিনি জানান। আজকে আমরা আমাদের টোটাল মোহনপুর এসের আন্ডারে 4200 কানিকে আমরা এই MICMP অনুসারে স্কিমে কাজ করব। আর শুধু গজারি এলাকায় প্রায় 180 কানি সেখানে আজকে এখানে আমরা এর আগেই শুরু করে দিয়েছি। তবুও একদিন কৃষকদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, কৃষকরা যেন আরও মাঠে থাকে, কৃষকদের পাশে যাতে আমজনতা থাকে, সেই জন্য আমি এজ এগ্রিকালচার মিনিস্টার এখানে এসে তাদের সাথে একটু রোয়া লাগিয়ে গেলাম। শ্রাবণ মানেই মেঘ, বৃষ্টি আর বাংলার লোকজ জীবনের এক চিরন্তন সুর। সেই সুরের নাম মনসা মঙ্গল। যুগের পর যুগ ধরে শ্রাবণ মাস জুড়ে দেবী মনসার বন্দনায় মুখর হয়ে ওঠে অগণিত জনপদ। সিপাহীজলা জেলার মেলাঘরের রুদ্রসাগরের চারপাড়ে আজও দেশ ভাগের স্মৃতি বুকে ধারণ করে বেঁচে আছে সেই প্রাচীন ঐতিহ্য। একটি প্রতিবেদন। রুদ্রসাগরের জল যেন আজও বহু না বলা স্মৃতির ভাষা খোঁজে। ঢেউয়ের দোলায় ভেসে আসে হারিয়ে যাওয়া এক নদীর নাম তিতাস। দেশভাগের উত্তাল সময়ে সেই নদীর পাড় ছেড়ে জীবিকার সন্ধানে যারা এসেছিলেন এই জলভূমিতে, তারা সঙ্গে করে শুধু সংসার আনেননি, এনেছিলেন তাদের গান, বিশ্বাস আর লোকজ স্মৃতির অমূল্য ভাণ্ডার। শ্রাবণ এলেই সেই স্মৃতির দরজা খুলে যায়। শ্রাবণের সন্ধ্যায় দিনের আলো নিভে এলে রুদ্রসাগরের চারপাড়ের প্রতি ঘরে জ্বলে ওঠে ধূপ আর দীপ। তারপর ধীরে ধীরে ভেসে ওঠে পাঁচালির সুর। এই সুর কেবল দেবী মনসার বন্দনা নয়, এটি বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ বাংলা ভাষাভাষী অঞ্চলের লোকবিশ্বাস, ইতিহাস আর সাংস্কৃতিক উত্তরাধিকারের এক অনন্ত মহাকাব্য। আমরা আজকে এই বই প্রায় 30-32 বছর ধরে আমরা এই বই পড়ছি। সন্ধ্যা হলে সবসময় আমরা সন্ধ্যা হলে শ্রাবণ মাস এলে কখন মানুষের সবাই আমাদেরকে ডাকে, কখন আমরা যাব এদের বাড়িতে ওদের বাড়িতে। আমাদের খুব আনন্দ হয়। তারপর আমাদের পাড়ার মধ্যে আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই বইটা পড়ি। আজকে 30 বছর ধরে আমরা বইটা পড়ছি। মনসা মঙ্গল বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মঙ্গল কাব্য। দেবী মনসার পূজা প্রতিষ্ঠার সংগ্রাম, চাঁদ সদাগরের অহংকার, লক্ষিন্দরের অকাল মৃত্যুর বেদনা, বেহুলার অবিচল প্রেম ও আত্মত্যাগের এই কাহিনী শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালির বিশ্বাস, সংগ্রাম ও মানবিকতার প্রতীক হয়ে আছে। মেঘনা, পদ্মা, তিতাসের জল ছেড়ে এলেও রুদ্রসাগরের চারপাড়ের জলজীবী সম্প্রদায়ের
বর্তমান বাসিন্দারা এখনো ভুলে যাননি নদীর স্মৃতি। তাই এই জলেই তারা খুঁজে নিয়েছেন আপন সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রজন্ম বদলেছে, ঘর বদলেছে, পাল্টেছে জীবিকার ধরন, কিন্তু শ্রাবণ মাস এলেই মনসা মঙ্গলের সুর যেন সবাইকে ফিরিয়ে নিয়ে যায় সেই ফেলে আসা জন্মভূমির কাছে, যেখানে স্মৃতি আর বিশ্বাস আজও সমানভাবে জীবন্ত। সেই দেশ বিভাগের পরে এই দেশে আসার পরে সেই মনসাকে নিয়েই আমরা, যেহেতু আমরা মৎস্যজীবী, জল এবং মৎস্যের সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িত, সেটাকে আমাদের জীবিকা নির্বাহ করার জন্য আমরা সবসময় আমরা এটাকেই ভরসা করে চলে থাকি। ভবিষ্যতে যাতে এটাকে কেন্দ্র করে আমাদের বাঁচার লড়াই চলছে। তারা যখন সে মাছ ধরতে যায়, মা মনসাকে স্মরণ করে, মা মনসাকে উদ্দেশ্য করে ভক্তি করে মাকে ডেকে তারা সেই রোজগারের জন্য সেই জলে তারা কর্ম করতে যায়। সেটাকে আমরা সেই আমাদের যে প্রাচীন সংস্কৃতি যে বা কৃষ্টি, সেটাকে বহন করার জন্যই আজকে আমরা মনসাকে নিয়ে, মা মনসাকে নিয়ে বৎসরান্তে মাসে, শ্রাবণ মাসে আসলেই আমরা মা মনসার বই নিয়ে বাড়ি বাড়ি যাই। বছরের এই সময়টায় আজও রুদ্রসাগরের চারপারে গঠিত হয় মনসা মঙ্গল পুঁথি পাঠের একাধিক দল। অর্চনা দাস, রঞ্জিত দাস, রীনা দাস, কল্পনা দাসদের কণ্ঠে বেঁচে থাকে পরম্পরা আর উত্তরাধিকার। রাত গভীর হয়, কিন্তু থামে না তাদের পথ চলা। আজ এই উঠোন তো কাল ওই উঠোন। এক পরিবার থেকে অন্য পরিবারে পৌঁছে যায় পদ্মা পুরাণের বাণী। চলছে মনসা মঙ্গল পাঠ। গভীর রাত পর্যন্ত চলবে এই পাঁচালির সুর। এই সুরে মিশে আছে দেশভাগের দীর্ঘশ্বাস, তিতাসের স্মৃতি, রুদ্রসাগরের জল আর বহু মানুষের অনাবিল বিশ্বাস। সময় পাল্টেছে, তারপরও নবপ্রজন্মের ছেলেমেয়েরা এখনো বুকে আগলে ধরে রেখেছে পূর্বপুরুষদের এই সংস্কৃতি। তাই বলা চলে, রুদ্রসাগরের চারপারে মনসা মঙ্গল শুধুমাত্র একটি ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, তা এই এলাকার সংস্কৃতিরও একটি বড় উদাহরণ। সিপাহীজলা জেলার মেলাঘর থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ অভিযানের অঙ্গ হিসেবে মণ্ডল ও ডিজিটাল পর্যায়ে অভিযান শেষে আগামীকাল থেকে শুরু হবে বিজেপির সাংগঠনিক জেলা পর্যায়ের কর্মসূচি। এদিন গোমতী দক্ষিণ এবং সিপাহীজলা জেলাতে কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পর 8 থেকে 10 আগস্ট অনুষ্ঠিত হবে সদর, গ্রামীণ, শহর এবং সিপাহীজলা উত্তর। এরপর 11 থেকে 13 আগস্ট অনুষ্ঠিত হবে ঊনকোটি, উত্তর, খোয়াই এবং ধলাই জেলায়। গোমতীর কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। এছাড়াও অন্যান্য জেলার এই কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসছেন রাজ্য প্রভারী ডাক্তার রাজদীপ রায় সহ অন্য কেন্দ্রীয় নেতৃত্ব। আজ রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, দলের অপর মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। জেলা প্রশিক্ষণ কর্মসূচি যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, তার সঙ্গে বাকিগুলির কাজও চলবে। মণ্ডলের এটা কমপ্লিট হবে এবং জেলা প্রশিক্ষণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল থেকে 3টে জেলায় প্রশিক্ষণ শুরু হবে: গোমতী জেলা, দক্ষিণ তথা পিলাক জেলা এবং সিপাহীজলা সাউথ। আমাদের অর্গানাইজেশনাল 10টি জেলা আছে, আপনারা জানেন। সিপাহীজলা সাউথ জেলা, এই 3টি জেলাতে আগামীকাল থেকে শুরু হবে জেলা প্রশিক্ষণ কর্মসূচি এবং তার পরবর্তীতে 8, 9, 10 এই 3 দিন চলবে সদর গ্রামীণ, সদর শহর এবং সিপাহীজলা নর্থ জেলাতে। আর 11, 12, 13 এই 3 দিন চলবে ঊনকোটি, উত্তর ত্রিপুরা, খোয়াই এবং ধলাই জেলাতে।
বিজেপির প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আজ বিকেলে মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। মাতাবাড়ি বিধানসভা এলাকার দাতারাম চন্দ্রপুর আরিফ গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন তিনি। পরে জোয়ালি খামার ও সিমসিমা এলাকায় নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। তিনটি কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সম্পাদক রথীন্দ্র জমাতিয়া, মাতাবাড়ি মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ মারাক প্রমুখ। আমাদের মানুষের জন্য কাজ করতে হবে এবং তৃণমূল স্তরে বিজেপিকে শক্তিশালী করতে হবে। সেবার মাধ্যমে সংগঠন যেটা মোদীজি বলছে সেটা আমাদের করতে হবে। আমরা তো 24/7 কাজ করার বিশ্বাসী, যে ইলেকশনে আসলে আমরা আসি এরকম তো বিষয় না। যেরকম আমরা দেখবেন প্রতিনিয়তই আমাদের এই সমস্ত অঞ্চলে এডিসিতে হয়তো আমরা এই অঞ্চলে ভালো ফল করতে পারিনি, তার ফলে ডেভেলপমেন্ট বন্ধ নেই বা আমাদের জনসংযোগ বন্ধ নেই। তো আমরা আমাদের কাজ যেটা পার্টি সেটা করবো এবং ভারতীয় জনতা পার্টিতে নির্দল থেকে আজকে যোগদান করবে। পাশাপাশি আরো সিপিএম থেকেও কিছু সমর্থক আছে যারা আজকে এখানে যোগদান করবে দাতারামে। কমনওয়েলথ গেমসে রেকর্ড সংখ্যক 7টি স্বর্ণ ও 3টি রৌপ্য পদক জিতে ভারতের বক্সিং দল ইতিহাস সৃষ্টি করেছে এবং সার্বিকভাবে চতুর্থ স্থান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পদক জয়ীদের দেশে ফেরার পর উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে আস্থা প্রকাশ করে বলেছেন, এশিয়ান গেমসের আগে এই বক্সারদের কাছ থেকে দেশের অনেক প্রত্যাশা রয়েছে। তিনি তাদের সরকারের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। बहुत ज्यादा अपेक्षा है। हमें हर बार नए लक्ष्य को तय करना है और इस लक्ष्य को अचीव करने के लिए प्रयास करना है। अभी एशियन गेम्स में हमें गोल्ड लेके ही आना है सभी को। आपको अंदाज ही नहीं होता है जब आप जीतते हैं तो आपका माता पिता कितना खुश होता है, आप जीतते हैं तब देश के हर नागरिक कितना खुश होता है। উদীয়মান তরুণ এবং যুব খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ জেলার কেকমাছড়া স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা দিবাকর দেবনাথ প্রমুখ। এই টুর্নামেন্টে অনূর্ধ্ব 15 এবং 17 বালক বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার 4 মহকুমা থেকে প্রত্যেক বিভাগে বিজয়ীরা জেলা স্তরের আসরে অংশগ্রহণ করে। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া গোমতী, সিপাহীজলা এবং দক্ষিণ জেলার 2-1টি স্থানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 63%। বিকেল 5:30টা পর্যন্ত এমএবি বিমানবন্দরের আশেপাশে বৃষ্টির পরিমাণ 3.8 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিলম্বিত নিবন্ধনকে আরও কঠোর করতে সংসদে পাশ জন্ম ও মৃত্যু নিবন্ধন বিল। ধর্মীয় রীতি মেনে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী কের পূজা। সন্ত রবিদাসের জন্মবার্ষিকী উপলক্ষে যোগ্যানুষ্ঠানে মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ভবনে অ্যাট হোম অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যের 4 বিশিষ্ট ব্যক্তি। কৃষকদেরকে উৎসাহিত করতে ধান রোপণ কর্মসূচিতে কৃষিমন্ত্রী। আজকের মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।